আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। শরিকদের সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস বলল নাহিদ ইসলাম। ঝিনাইদহ ৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান। ভোটার ও প্রার্থী কেউই নিরাপদ নয় বলল মুফতি ফয়জুল করিম। গণ অভ্যুত্থানের নৈতিক ভিত্তি হারাতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার বলল জাতীয় মুক্তি কাউন্সিল। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতকে পাকিস্তানি নেতার হুমকি, বাংলাদেশে নজর দিলে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কিন্তু দূরে নয়। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শরিকদের সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনে শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। এরই অংশ হিসেবে দলটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বাকি আসনগুলো নিয়েও শীঘ্রই সিদ্ধান্তে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে দলটির শীর্ষ নেতৃত্ব। গতকাল মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমমনা দল ও শরিকদের সঙ্গে তাদের সম্পর্ক আরো গভীর হয়েছে। তিনি বলেন, শরিকদের কতগুলো আসন দেওয়া হবে তা যথাসময়ে ঘোষণা করা হবে। আসন সমঝোতার ক্ষেত্রে বিএনপি গুরুত্ব দিয়ে আসছিল জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশকে। গতকাল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, দলটির জন্য 4টি আসন ছেড়ে দেওয়া হচ্ছে। সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। এসব আসনে দলের কেউ নির্বাচন করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশের সঙ্গে সমঝোতা হওয়া 4টি আসনে দলটির প্রার্থীর নামও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। এদিকে জমিয়তে উলামে ইসলামের প্রার্থীরা তাদের খেজুর গাছ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, জোটগত ভোটে দলীয় প্রতীকে অংশ নেওয়ার বাধ্যবাধকতায় শরিকদের আসন ছাড় দেওয়ার ক্ষেত্রে বিএনপিকে রক্ষণশীল ভূমিকা নিতে হচ্ছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস বলল নাহিদ ইসলাম। বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের মধ্যে থেকে শুধু একটি দলের পতন নয়, রাষ্ট্র ও জীবন ব্যবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল। যেভাবে পুনর্গঠন হওয়ার কথা সেরকম হয়নি। তবু বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনের দিকে যাচ্ছি। আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবে এনসিপি। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস, তাতে ভালো কিছু হয়নি। ভবিষ্যতের জন্য নির্বাচনের পর ঐক্যমত্য কমিশনের প্রতিশ্রুতি বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো করবে বলে আশা করি। তিনি বলেন, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে দুর্নীতি বন্ধ করা সম্ভব না। সরকারের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। হিসাব দাও নামে একটি কর্মসূচি করতে দেওয়া যেতে পারে, সেখানে সরকার সবকিছু হিসাব জনগণকে দেবে। বিএনপি ও জামায়াতের উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন, বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে। আওয়ামী লীগ প্রশ্নে সব দলগুলো একমত হতে পারেনি। ঝিনাইদহ 4 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান। ঝিনাইদহ 4 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার দিবাগত রাত 2:16 মুঠোফোনে রাশেদ খান এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। রাশেদ খান বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম.এ. মজিদ উপস্থিত ছিলেন। সেই আলোচনায় তিনি ঝিনাইদহ 4 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন এটি জানানো হয়েছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ 4 নির্বাচনী এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন, এই শর্তে তিনি ঝিনাইদহ 4 আসনে প্রার্থী হতে রাজি হয়েছেন। খুব শীঘ্রই ঘোষণা দিবে বিএনপি। বিএনপির প্রার্থী হলে গণ অধিকার পরিষদে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, হ্যাঁ সবই থাকবো, আল্লাহ ভরসা। রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। সে ওই গ্রামে নবাই বিশ্বাসের ছেলে। তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভোটার ও প্রার্থী কেউই নিরাপদ নয় বলল মুফতি ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, প্রশাসনকে কেউ মানছে না। ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা না করা গেলে দেশের ভবিষ্যৎ ও ভূখণ্ড নিয়ে শঙ্কা রয়েছে। ভোটার ও প্রার্থী কেউই নিরাপদ নয়। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে। সৈয়দ ফয়জুল করিম বলেন, আসুন আগামী নির্বাচনে আমরা কোনো চাঁদাবাজকে ভোট না দিই, সবাই মিলে দেশটাকে
ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলি। নির্বাচনে যেন পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির বলেন, সাংবাদিকেরা যদি নিরপেক্ষ থাকেন তবে দেশ ভালো চলবে। আগামী নির্বাচনে আমরা সাদাকে সাদা ও কালোকে কালো বলবো এবং দুর্নীতিবাজদের নির্বাচিত করব না, এই শপথ নিতে হবে। আপনাদের কলমের এই সত্য তুলে ধরতে হবে। আপনারা আবেগ নয় বিবেক দিয়ে সত্য তুলে ধরবেন। আমি বিশ্বাস করি জন আকাঙ্ক্ষার দিকে নজর রেখে সেটা আপনারা করবেন। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মুফতি ফৈজুল করিম বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে হবে। তা না হলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রের বাইরে রেখে ভালো নির্বাচন আশা করা যায় না। গণ অভ্যুত্থানের নৈতিক ভিত্তি হারাতে চলেছে অন্তর্বর্তী সরকার, বলল জাতীয় মুক্তি কাউন্সিল। জুলাই গণ অভ্যুত্থানের কর্মী শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফৈজুল হাকিম। ফৈজুল হাকিম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের কর্মী শরীফ ওসমান হাদিকে হত্যার 11 দিন পার হলেও সরকার এখনো হত্যাকারীদের হদিশ করতে পারেনি। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার যেন হাত পা ছেড়ে বসে আছে। আসলে সরকার ক্রমশ গণ অভ্যুত্থানের নৈতিক ভিত্তি হারাতে চলেছে। ফৈজুল হাকিম আরো বলেন, হাদির মৃত্যু শোকাহত পরিস্থিতিকে ব্যবহার করে 18 ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। নিউ এর সম্পাদক নুরুল কবিরকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। তিনি এই হামলাকে মত প্রকাশের স্বাধীনতার উপর এক ফেসিবাদী হামলা বলে অভিহিত করেন। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক বলেন, সমাজে ফেসিবাদী প্রবণতা এতটা সংক্রামিত হয়েছে যে ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে একদল দুর্বৃত্ত পিটিয়ে মারার পরে আগুনে পুড়িয়ে হত্যা নিশ্চিত করেছে। ভারতকে পাকিস্তানি নেতার হুমকি, বাংলাদেশে নজর দিলে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কিন্তু দূরে নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল মুসলিম লীগ এনের যুব শাখার এক নেতা ভারতকে কঠোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র এর জবাব দেবে। কামরান সাইদ উসমানী নামের এই নেতা এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন। ঢাকার বিরুদ্ধে নয়াদিল্লির যে কোনো পদক্ষেপ ইসলামাবাদকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করবে এমন হুমকি দিয়ে ওসমানী বলেন, যদি ভারত বাংলাদেশের স্বায়ত্ত শাসনের উপর আক্রমণ করে, যদি কেউ বাংলাদেশের দিকে খারাপ দৃষ্টি দেওয়ার সাহস করে, তাহলে মনে রাখবেন পাকিস্তানের জনগণ, পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব বেশি দূরে নয়। ওসমানীর দাবি, মুসলিম তরুণরা এই অঞ্চলে ভারতের পরিকল্পনা সম্পর্কে সতর্ক হয়ে উঠেছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান বাংলাদেশের উপর ভারতের অখণ্ড ভারত আদর্শ চাপিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করবে। তিনি প্রস্তাব দিয়ে বলেন, আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানে আর পাকিস্তানের বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট হলে এই অঞ্চলে আঞ্চলিক শক্তির গতিপথ ব্যাপকভাবে উল্টে যাবে।